দেখো ইউনাইটেড কোম্পানি 2 নাম্বার, দেখো 2 নাম্বারও পারবা, 1 নাম্বারের মতন সেম টু সেম। তাও আমি একটু টাইম না করে দিয়ে যাই সিরিয়ালে। এখানে আর তেমন কঠিন অঙ্ক নাই, কয়েকটা দুইটা এটা ক্লাস। চ্যাপ্টারটা হেডলাইনটা একটু দেখিবে, একটু কষ্ট করে পুরোটা আনতে হবে। ক্যাপিটাল বাজেটিং, আচ্ছা ঠিক আছে ভাই। চ্যাপ্টার 6, ক্যাপিটাল বাজেটিং। দেখো ইউনাইটেড কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টমেন্ট ইন নিউ প্রজেক্ট। এ মেশিন কস্টিং 50,000 টাকা হ্যাজ টু বি প্রডিউস টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। The estimate life of machine would be 5 years. The tax rate of company 55%. The company use state line method of depreciation. The estimate cash inflow from the proposal is as flow. তাহলে এখানে তোমাকে বলছে হচ্ছে 50,000 টাকা হচ্ছে মেশিং এর মানে ইনভেস্টমেন্ট যে করবো, এই ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকা ইনভেস্ট করব 5 বছরের জন্য। আর ট্যাক্স রেট আছে 55%। দেন হচ্ছে ক্যাশ ইনফ্লো আছে 5 বছরে, প্রথম বছর 10,000 টাকা, পরের বছর 11,000, পরের বছর 14,000, তারপরের বছর 15,000, তারপরের বছর 25,000 টাকা। তাহলে এইভাবে তোমাকে বলছে ক্যাশ ইনফ্লো। তো আমি বলছি যদি কোনো অঙ্কে ট্যাক্স রেট ও ডেপ্রিসিয়েশন দেওয়া হয় তাহলে এনসিবি টেবিল করতে হবে, অর্থাৎ সিএফএটি অথবা এনসিবি টেবিল বের করতে হবে। তাহলে এনসিবি টেবিল বের করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটাকে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ হচ্ছে এইখানে মেশিনের মূল্য হিসেবে 50,000 টাকা, অর্থাৎ ইনভেস্টমেন্ট করবে 50,000 টাকা। এই 50,000 টাকার একটা ডেপ্রিসিয়েশন স্টেট লাইন মেথডে বের করতে বলছে। তাহলে প্রথমেই আমি ডেপ্রিসিয়েশন বের করে দিলাম, কস্ট মাইনাস স্যালারি ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। ঠিক আছে। তাহলে তারপরে দেখো নাম্বার অফ ইয়ার, তাহলে আমি এখানে ডেপ্রিসিয়েশন বের করলাম হচ্ছে 10,000 টাকা। তাহলে এখন আমাদেরকে এনসিবি টেবিল বের করতে হবে, ক্যাশ গ্রস ক্যাশ ইনফ্লো অথবা শুধুমাত্র ক্যাশ ইনফ্লো যদি লেখা থাকে, কিন্তু অঙ্কে যদি ট্যাক্স রেট ট্যাক্স রেট এবং অঙ্কে যদি থাকে হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথড, এই দুইটা যদি লেখা থাকে তাহলে আমাদের এনসিবি টেবিল বের করতে হবে। তাহলে আমরা পাঁচটা এই গড়টা করবো, আমরা কয় গড় এটা? 7 ঘরের এটা আমরা করবো। প্রথমে ইয়ার আমরা দিলাম, ক্যাশ ইনফ্লো গুলা এখান থেকে নিছি, ঠিক আছে, এই যে এই জায়গাগুলা ক্যাশ ইনফ্লো গুলা এই জায়গায় নিছি, ওকে। তারপরে ডেপ্রিসিয়েশন কোথা থেকে বের করছি? আমরা অঙ্কে বের করছি ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, এই যে ডেপ্রিসিয়েশন লিখছি। তাহলে ডেপ্রিসিয়েশন লিখার পরে আমি ইভিটি লিখবো, আর্নিং বিফোর ট্যাক্স। কিভাবে? এই ক্যাশ ইনফ্লো থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবো, তাহলে বাদ দিছি এখান থেকে 11,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিছি, 11,000, 1,000 টাকা, 14,000 থেকে আমি 10,000 টাকা বাদ দিছি, 4,000 টাকা। এইভাবে আমি বাদ দেওয়ার পরে ইবিটি পাইছি, ঠিক আছে। এগুলো তো আমরা করছি, এই চ্যাপ্টার কঠিন না, একদম সহজ। এখন আমরা ট্যাক্স রেট বের করবো। ট্যাক্স রেট কার উপরে বের করবো? আমরা বের করবো হচ্ছে ইবিটির উপরে। অর্থাৎ ট্যাক্স রেট দেওয়া আছে 55%। কত পার্সেন্ট দেওয়া আছে দেখো? 55%। তাহলে 55% হচ্ছে ট্যাক্স রেট। তাহলে 55% ট্যাক্স রেট হচ্ছে আমার 0-এর উপরে 0 টাকা। 1,000 টাকার উপরে 55%, 5,000, 550। তারপরে হচ্ছে 2,000 উপরে 2,200, 5,000 উপরে 2,750, 15,000-এর উপরে 8,250। তাহলে আমার ট্যাক্স রেট হয়ে গেছে। এখন ট্যাক্স রেট আমরা ইভিটি থেকে ট্যাক্স গুলাকে বাদ দেবো, ঠিক আছে। এই 0 থেকে 0 বাদ দিলে 0, 1,000 থেকে 550 বাদ দিলে হচ্ছে 450, এই 4,000 থেকে 2,200 বাদ দিলে হচ্ছে 1,800, 5,000 থেকে এটা বাদ দিলে হচ্ছে 22,500, সরি 2,500, 2,250, 15,000 থেকে 8,250 বাদ দিলে হবে 6,750। তাহলে ইএটি হয়ে গেল। অর্থাৎ এটা কিভাবে হয়েছে বুঝতে পারছে তো? এখন এনসিবি অথবা সিএফএটি এটা আমরা বের করবো। কিভাবে বের করবো? এখানে ইএটির সাথে আমাদের এই ক্যাশ ইনফ্লোটা, সরি ডেপ্রিসিয়েশনটা যোগ করবো, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন যোগ করবো এটার সাথে, এটার সাথে যোগ করবো কোনটা? ইএটি যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এনসিবি অথবা সিএফএটি, ঠিক আছে। আমার অঙ্কে কি কি বের করতে বলছে? পে ব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু 10% বলে দিচ্ছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে এখন আমরা আমরা জানি পে ব্যাক পিরিয়ড বের করতে বললে, পে ব্যাক পিরিয়ড যদি বের করতে বলে তাহলে আমাদের দরকার হইছে কিউমুলেটিভ সিএফএটি অথবা এনসিবি, কিউমুলেটিভ এনসিবি দরকার। তাহলে আরেকটা টেবিল করতে হবে। তাহলে সেই টেবিলটা হচ্ছে 3 ঘরের। তাহলে 3 ঘরের আমরা প্রথমে ইয়ার, তারপরে এখানে সব এনসিবি গুলা আমরা এখান থেকে নিয়ে নিলাম,
দিয়ে দিছি সব প্রত্যেক ঘরে। দেওয়ার পরে আমরা এটার সাথে এটা দিলাম, তারপর এটা যোগ করছি, তারপর এটার সাথে এটা যোগ করছি, তারপর এটার সাথে এটা যোগ করছি, তারপর এটার সাথে এটা যোগ করছি, এভাবে কিউমুলেটিভ হয়েছে, এটা আমরা আগে জানি। এখন আমরা কিভাবে বের করবো? এখন আমাদের পিরিয়ড বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ইনভেস্টমেন্টে যেতে হবে। ইনভেস্টমেন্ট কত? 50,000 টাকা। তাহলে আমরা কিউমুলেটিভ এটা খুঁজবো, কোথায় 50,000 টাকা আছে? এটাতে, 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 এটাতে আছে, কিন্তু 50,000 টাকা 1 টাকাও বেশি নেওয়া যাবে না। তাহলে হচ্ছে আমি এইটাকে নেবো, অর্থাৎ এটা হচ্ছে সি। এটা কি? সি। তাহলে আমি যেটা 50,000-এর বেশি নিবো না সেটা হচ্ছে সি। আর এটা সোজা যেটা থাকবে সেটা হচ্ছে এ। আর এই এই সোজার নিচে, এনসিবির নিচে যেটা থাকবে এটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে ডি। ওকে, এটা হচ্ছে কি ডি। না বুঝতে পারলে আমাকে বলবা, আগে ক্লাসে তো 50,000টা, 50,000টা কিভাবে ফিক্সড করছি ভাই? 50,000। ইনভেস্টমেন্ট কত, এই যে ইনভেস্টমেন্ট, ও আচ্ছা আচ্ছা, জি ভাই। ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকাই হচ্ছে মূলত আমার ইনভেস্টমেন্ট। আর সেটা আমি খুঁজবো কোথায়? এনসিবি তে, অর্থাৎ 5 বছরের আগেই তো টাকাটা উঠতে যাবো, যেহেতু প্রফিট হয়েছে। যদি 5 বছরের বেশি সময় লাগে তখন তো এটা প্রজেক্ট ভালো না, কিন্তু 5 বছরের কম থাকতে হবে টাকাটা ওঠানোর জন্য। তাহলে এর মান 4, তারপরে এনসিইউ অর্থাৎ 50,000, তারপরে সি এর মান আমরা বের করছি 44,500, আর ডি এর মান হচ্ছে 16,750। তাইলে এখানে হচ্ছে আমার অঙ্কে 4.33 ইয়ার্স। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পিবেক পিরিয়ড। পিবেক পিরিয়ড, তাহলে পিবেক পিরিয়ড বের হয়ে গেছে। এখন আমরা এভারেজ রেট অফ রিটার্ন বের করবো। তাহলে এভারেজ রেট অফ রিটার্নের ফর্মুলা কি? এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট গুণ হচ্ছে 100। তাহলে এভারেজ ইএটি মানে হচ্ছে এই সবগুলার যোগফল। সবগুলার যোগফল যোগ করে 5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এভারেজ। তাহলে আমি এটা এখানে লিখছি, দেখো সবগুলা, সবগুলা লিখার পরে এই যে এটা হইছে, সবগুলা যোগ করছি, ভাগ করছি 5 দিয়ে। তাহলে এইটা হচ্ছে এনসিইউ প্লাস হচ্ছে সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে এনসিইউ মানে ইনভেস্টমেন্ট হচ্ছে কত? 50,000 টাকা। আর সেল বেস ভ্যালু নাই, 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 25,000, 22,000। তাহলে এটা হচ্ছে সেলভেজ ভ্যালু তো, এভারেজ। সেলভেজ ভ্যালু থাকলে তো এটা লেখা থাকবে ডাইরেক্ট প্রশ্নের ভিতরে, সেলভেজ ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আজকে বুঝাবো আমি, সমস্যা নেই। তাহলে দেখো, এখানে সেলফিশ বিলো থাকলে এটা যোগ হইতো। তাহলে এখানে হচ্ছে 9% হচ্ছে আমার এভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ ARR। ARR হচ্ছে আমার কত বলো? 9%। এখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদের কি করতে হবে? এই সবগুলাকে কস্ট রেট দিয়ে ভাগ করতে হবে, ফর্মুলাতে বসাই। এই যে কস্ট রেট কত? 10%। আর যেটা আমরা ইনভেস্ট করছি সেটা বাদ দিতে হইব সিম্পল ওয়েতে। তাহলে দেখো, ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু, ক্যালকুলেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। ওকে, ফর্মুলাটা তুমি প্রথম বছর সিএফএটি ছিল 10,000 টাকা, দ্বিতীয় বছর ছিল 10,450, তৃতীয় বছর 11,800, চতুর্থ বছর 12,250, পঞ্চম বছর 16,750। তাহলে এইভাবে আমরা সবগুলাকে ক্যালকুলেট করছি। 10% হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট অথবা ওয়াইটিএম। তো এইখানে হচ্ছে আমার অঙ্কের এনপিপি বের করার এই 50,000 টাকা আমরা বাদ দিছি। বাদ দিলে আমরা যেটা থাকে সেটা নেগেটিভ আসছে। তাহলে নেগেটিভ আসলে নেগেটিভ, এটা রিজেক্টেড হবে। ঠিক আছে, তাহলে এটা তো পারবা, এগুলা সহজ, 2 ক্লাস লাগে মাত্র এগুলা করতে। তাহলে এটা হচ্ছে আমার এনপিপি বের হয়ে গেছে। এখন আমার এনপিপি বের করার পর এখন আমরা কি করবো? আমাদের কি বের করতে বলছে? ইন্টারনাল রেট অফ রিটার্ন। যেহেতু আমরা একবার এনপিপি বের করছি, ইন্টারনাল রেট হচ্ছে ট্রায়াল আর এরর মেথড। এই পদ্ধতিতে তোমাকে অঙ্কে 2বার এনপিপি করতে হয়। যেহেতু আমি একবার 10%-এ করে ফেলছি, অঙ্কেই বলছে। তা তাহলে এখন আমাদেরকে অঙ্কে কি করতে হবে? অঙ্কে আমাদেরকে, এটা নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? পজিটিভ আসছে। তাহলে পজিটিভ যদি আসে, না সরি, নেগেটিভ আসছে। তাহলে নেগেটিভ আসলে আমরা কি করবো বলতো? কমাই দিব। কমাই দিলে পজিটিভ আসবে, কমাই দিলে কি আসবে? পজিটিভ। আর যদি পজিটিভ আসে বাড়াই দিলে নেগেটিভ আসবো। আমি আবারও বলতেছি, যদি নেগেটিভ আসে তাইলে হচ্ছে তোমাকে কমাইতে হইব পজিটিভ আনার জন্য। আর যদি পজিটিভ আসে তাহলে বাড়াইতে হইব। তাহলে এটা কতটুক বাড়াইবা? হয় ডাবল বাড়াইবা, নয়তো একটু কম বাড়াইবা, 1.5 বাড়াইবা। তাহলে এইটাকে কি করছে, আমি 10% ছিল 5% অর্ধেক করে ফেলছি। যেহেতু আমাকে কমাইতে হবে, হয় অর্ধেক কমাইতে হবে, নয় অর্ধেক বাড়াইতে হবে। অঙ্কের
অ্যামাউন্টের উপরে তাকাইয়েই বোঝা যাবে জানি আমি 10% নিবো নাকি 5% নিবো নাকি। তুমি যেই কোনো পার্সেন্টেজ নিতে পারো, 8% নিতে পারো, 9% নিতে পারো, 1% নিতে পারো, ইচ্ছা মতন নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট তো নেওয়া লাগবে, মানে একটা তো নির্দিষ্ট কাছাকাছি নিতে হবে। কাছাকাছিটা হচ্ছে অর্ধেক বা দেড়, ঠিক আছে? হয় অর্ধেক কমাইতে হবে, না অর্ধেক বাড়াইতে হবে, অথবা দেড় বাড়াইতে হবে, না তো দেড় কমাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা, আগে ছিল 10% ডিসকাউন্ট রেট, এটাকে কমাই দিয়ে 5% লিখছি। সিন্স এনপিপি 10% ডিসকাউন্ট রেট ইজ নেগেটিভ, সো উই শুড ট্রাই ফর পজিটিভ এনপিপি এট 5% ডিসকাউন্ট। শুধুমাত্র আমি 10%-এর জায়গায় 5% করে দিছি, ঠিক আছে? 10% জায়গায় 5% করে দিছি, 5% করে দিছি, 10% জায়গায় 5% করে দিছে, আর কিছু না। তাহলে দেখো পজিটিভ আসছে। তাহলে পজিটিভ যদি আসে, এখন আমরা এটার ফর্মুলাটা বসাবো। ফর্মুলাটা কি দেখো, এখন দেখো ফর্মুলা, ফর্মুলা দেখো, লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিপি অফ লোয়ার রেট, এর মানে যেটা তুমি এনপিপি বের করছো লোয়ার রেট দিয়ে, এনপিপি অফ লোয়ার রেট মাইনাস এনপিপি অফ হায়ার রেট, হায়ার রেট মাইনাস লোয়ার রেট ইন্টু হচ্ছে 100। তাহলে এই যে এইটা লোয়ার রেট 5%, 2396 টাকা হচ্ছে লোয়ার রেটে, আর লোয়ার রেট এটা পাইছো, এটা হচ্ছে হায়ার রেটেরটা। তাহলে এখানে বসাইছো 6.70% হচ্ছে আইআরআর, আইআরআর বের হয়েছে। তাহলে আমাদের অঙ্কে আর কি বাকি আছে দেখি আমরা, আমাদের অঙ্কে বাকি আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স কিভাবে করবা, দেখো প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে, তুমি এদিকে তাকাও, প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে অঙ্কের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, অঙ্কে পার্সেন্টেজ কত দেওয়া আছে, 10%, 10% না, 10%। তাহলে 10% যদি দেওয়া থাকে, তাহলে তুমি এনপিপি যে বের করবা, এই এনপিপির এটাকে পিবি ফ্যাক্টর বের করে নিতে হয়। এই পিবি ফ্যাক্টর বের করার এখানের যে অ্যামাউন্টটা হবে, এই অ্যামাউন্টটাই হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সে লাগবে। তাহলে এটা হচ্ছে আমার সেই, কারে না কারে, দেখো এই যে দেখো, এটা হচ্ছে 4500, 45,359 টাকা হচ্ছে এই জায়গাটার শুধু মান। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে এইটাকে ভাগ করতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমি দেখাইতেছি আগে অঙ্কে, টোটাল পিবি অফ এনসিবি ডিভাইডেড বাই এনসিইউ, 45,349 ডিভাইডেড বাই 50,000 ইনভেস্টমেন্ট, তাহলে 0.90। এটা একের থেকে কম হইলে এটা হবে কি, রিজেক্টেড, ঠিক আছে? এটা বুঝতে পারছো কিনা, প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা সবাই বুঝতে পারছো? কথা বলো, প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা জি বলো। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, লিখে উঠানোর সময় আবার বুঝতে হবে আর কি, এটাই। বুঝতে পারছি না আমরা বুঝতে ভাইয়া। পারলে আমাকে বলো। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হচ্ছে, তুমি অঙ্কের, এই যে অঙ্কের যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, অঙ্কের পার্সেন্টেজ কত, 10%, এই 10%-এর এই জায়গাটার সবটার যোগফল, ঠিক আছে? তাহলে এটা সবটা যোগফল কত, এইটা। তাহলে এইটাকে যদি তুমি ভাগ করো, মানে যেটা পাইছো এইটাকে আবার ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হবে, ওকে? তাহলে এই অঙ্ক স্ক্রিনশট নেন, 2 নাম্বার অঙ্ক লন, স্ক্রিন তাড়াতাড়ি নেবেন। বেডের শীট কি দিছিলেন ভাইয়া? দিচ্ছি না, দিচ্ছে তো বেডের কি মনে শীট হয়। জি দিছিলেন ভাই? ভাইয়া দিছেন। আচ্ছা না, আচ্ছা স্ক্রিনশট ঠিক নাও। আছে। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। নিয়েছি। নেন, জি ভাইয়া। এটা নেন। এত বড় অঙ্ক তো উঠাইতে টাইম দেওয়া যাইব না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। নেন, ঠিক আছে। জি ভাইয়া। আহ, তো ভাইয়া, শীটটা। বলেন। ভাইয়া এই যে এখানে তো অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকে, তো ওই যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা নিয়ে একটু প্রবলেম হয়। আপনি বলছিলেন যে একটা মানে কি যেন দিবেন, ওইটার দেখলে নাকি সহজে বুঝতে পারবো যে কোনটা পজিটিভ, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে।
এইটা তো কমেন্টের জন্য না, পজিটিভ আর নেগেটিভ, এটা এটা হচ্ছে এটা অঙ্কে বলবো আমি, অঙ্কে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের অঙ্ক যখন করামো ওই যে তখন ভাইয়া এটা ওইটাই বলবো। ভাইয়া, না ভাইয়া ওইটাই, ওই যে রিজেক্টেড এক্সেপ্টেড ওটাই। এটাই ওইটা অঙ্ক, তো আজকে ওইটা আমরা আসি নাই। 3 নাম্বার হোমওয়ার্ক। ঠিক আছে, আগে নর্মাল অঙ্কগুলা করেন, তারপরেরটা আমরা বলতেছি। ঠিক আছে, ওইগুলাই পরীক্ষায় আসে, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, এগুলাই পরীক্ষায় আসে, বুঝছেন? আমি তো জানি কোনগুলা ভাইয়া আপনি পরীক্ষায় আসে। তো, ভাইয়া আপনি তো মনে হয় যে, আপনি তো মনে হয় ভাইয়া 2 নাম্বার অঙ্ক করাইছেন, 3 নাম্বার 4 নাম্বার এগুলো SW দিয়ে দিছিলেন। না, 2 নাম্বার করাইনি, 1 নাম্বার করাইছিলাম। আচ্ছা দেখেন, 4 নাম্বারের, ও 4 নাম্বারের দেখেন, 4 নাম্বারেরটা আমি বুঝান লাগতো না, একদম সেম টু সেম অঙ্ক। শুধু জাস্ট আমি নেট তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স আর সাপ্লাইস লাইফ এই দুইটা বুঝাই দেবো। ঠিক আছে, দেখেন পিবি ক্রিউড আগে যেমনি করছি ঠিক সেম ভাবে আমরা করবো। ওকে, আবার নেট প্রেজেন্ট ভ্যালু এটা যেভাবে আমরা আগে করে আসছি ওইভাবেই করবো। প্রফিটেবিলিটি ইন্ডেক্স আগে যেভাবে করছি একটু আগে ওইভাবেই হবে। নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা, আর হলো সারপ্লাস লাইন, এটা একদম সহজ। তাহলে অঙ্কের ভিতরে দেখেন ট্যাক্স রেট আছে, এবং কি স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে বলছে। তাহলে ক্যাশ ফ্লো দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে, এনসিবি টেবিল করতে হবে। নেন, ইয়া নেন, ছবি নেন, হুম হুম। নিছেন? জি ভাইয়া। তারপরটা নেন, তিন ভাই, নম্বর ঘরের হোমওয়ার্ক। লাস্টে দিয়ে তুলতে পারে না ভাই, ঘরের লাস্টে দিয়ে, ঘরের লাস্টে দিয়ে তুলতে পারে না ভাইয়া। বুঝি নাই। ও একটু উপরে যান, ঘরের লাস্টে দিয়ে তুলতে পারে না। এ, আরেকটু নিচে, আরেকটু নিচে যান। এ তো অঙ্ক, অঙ্ক তো আছেই তোমাদের কাছে, এখান থেকে শুরু। এতে হ্যাঁ মানে উপরে যান, আর উপরে যান। কি করবা? আরে এটা না ভাই, আমি কি বলতেছি মানে আপনি যে ঘরটা আছে না, ঘরের লাস্টের দিকে ছবি তুলতে পারেন, বুঝতে পারছেন ভাই? এটা না, আরেকটু আরেকটু উপরে। হয়েছে হয়েছে ভাই, হয়েছে। নাও, এটা দেখো, এখন দেখো প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়েছে। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটা অবশ্য ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে এটা করা যায়, কিন্তু আমার ফর্মুলা দরকার নাই। আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবো প্রথমে, তারপরে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবো। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করার পরে ওয়ান বাদ দিবা শুধু। ওয়ান যদি তুমি বাদ দাও তাইলে হচ্ছে তুমি নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স পাইবা। ঠিক আছে, ওয়ান শুধু বাদ দিয়ে দিলে। ওকে, তারপরে বলছে সারপ্লাস লাইফ। অনেক রকমের এটা আরেকটা পদ্ধতি আছে বের করার, একসাথে বের করা যায় মানে একবারে। তো এটা আমার বের করার কোনো প্রয়োজন নাই, আমি এটা হলো নর্মাল নিয়মে আমরা করে দিছি। ঠিক আছে, ক্যালকুলেশন অফ সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ কিভাবে করবা, তোমার অঙ্কের যে ইউজ লাইফ দেওয়া থাকবে, ইউজ লাইফ কত দেওয়া আছে, 5 বছর। এই যে দেখো 5 বছর দেওয়া আছে, এই 5 বছর থেকে তুমি পে ব্যাক পিরিয়ড বাদ দিবা। তাহলে পে ব্যাক পিরিয়ড বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সারপ্লাস লাইফ। তাহলে সারপ্লাস লাইফ হচ্ছে 1.14। ঠিক আছে, নাও এটা ছবি তোলো। তুলছো ছবি? জি আজকে এই ভাইয়া। চ্যাপ্টারটা শেষ করে দেবো, দাঁড়াও। আজকে শেষ করে দেবো নাকি আরো একটা ক্লাস নিবো? আবার ভাইয়া আরেকটা আরো এক ক্লাস নেন ক্লাস ভাই। নেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ক্লাস নেবো। দাঁড়াও, এই ছোট অঙ্কগুলো আমি করাইতেছি, একটু বড় অঙ্ক করাইনি আগে, ছোট অঙ্কগুলা করাইতেছি, কারণ পরীক্ষায় ছোট অঙ্ক আসতে পারে, বলা তো যায় না কোন অঙ্ক দিয়ে দেয়, ওদের তো আবার মতি ভ্রম হয়ে যায়। দেখো 11 নম্বর অঙ্কটা ভাই, দেখো। এখন তো চেঞ্জ করে ফেলছে না, এখন তো আর এই সমস্যা হবে না মামা। আরে এই উনাদের কি হাত আছে নাকি, ঢাকা ইউনিভার্সিটি হলো প্রশ্ন করে, উনাদের প্রশ্ন মডিফাই করে, হ্যাঁদের সাথে তুলনা করে। এই স্যারে তো প্রশ্ন সহজ করতো, সালাউদ্দিন স্যারে গেছে গে, এখন কি প্রশ্ন করে সালাউদ্দিন স্যারের কি জানে। দেখো, ফ্রম দ্য ইনফরমেশন অফ জনি কোম্পানি ক্যালকুলেট দ্য পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখানে তিনটা বের করতে বলছে, তিনটে বের করতে বলছে। দেখো অঙ্কে তোমাকে কি দিছে, পারচেজ প্রাইস অফ মেশিন 2 লাখ টাকা, ইম্পোর্ট ডিউটি 30,000 টাকা, ক্যারিং কস্ট 7,000 টাকা, ইনস্টলেশন চার্জ 13,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 টাকা, সালভাজ ভ্যালু 10,000 টাকা, ইউজ লাইফ 5,000 টাকা। একটু মনোযোগ দিয়ে শোনো তোমার। তারপরে দিচ্ছে দেখো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এখানে একটা জিনিস দেওয়া নাই, বলো তো কোন জিনিসটা দেওয়া নাই, বলো কোন জিনিসটা দেওয়া নাই, যে কোন জিনিস দেওয়া নাই, বলতে পারবা কেউ? এখানে দেওয়া ডিসকাউন্ট নাই ভাইয়া ওই হচ্ছে, যে ট্যাক্স, ট্যাক্স রেট। ট্যাক্স রেট না দেওয়া থাকলে তো ট্যাক্স রেট ধরে নেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই।
আমার কথা শোনো, এখানে দেওয়া নাই হচ্ছে ইনভেস্টমেন্ট। কি দেওয়া নাই? ইনভেস্টমেন্ট দেওয়া নাই। কিভাবে ইনভেস্ট। ইনভেস্টমেন্ট দেওয়া নাই? ইনভেস্টমেন্ট হচ্ছে তোমাকে মনে করো বলে দিছে মেশিনের মূল্য, শুধু পার্সেস ক্রয় মূল্য এটা, কিন্তু মেশিন হচ্ছে আগের অঙ্ক যে যেমন বলে দিছে দ্য কস্ট অফ ইকুইপমেন্ট, কস্ট এক জিনিস আর পার্সেস প্রাইস হচ্ছে আরেক জিনিস। ঠিক আছে? তুমি একটা জিনিস ক্রয় করছো, ধরো ইন্ডিয়াতে ক্রয় করছো মেশিন, তো ইন্ডিয়া বা মানে মেশিন তো বিদেশ থেকে ক্রয় করতে হয়, বাংলাদেশে তো আর তৈরি হয় না। আচ্ছা ধরো না বাংলাদেশে ক্রয় করছো, ঢাকাতেই তুমি মেশিন বানাইছো একটা, ঠিক আছে? এই মেশিনটা এখন কিনলা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে। আচ্ছা এটা বাদ, আমি বিদেশেটা দিয়ে বুঝাই, যেহেতু এখানে ইম্পোর্ট ডিউটি আছে। আমার আমি বিদেশ থেকে একটা মেশিন ক্রয় করলাম, ঠিক আছে? মেশিনের মূল্য হচ্ছে 2 লাখ টাকা। মেশিনটা পারচেজ করছি, পারচেজের প্রাইস হচ্ছে 2 লাখ টাকা। এই মেশিনটা ওই দেশ থেকে আনতে হইলে শুল্ক দিতে হইব, ওইটাকে বলা হয় ইনপুট ডিউটি, মানে আমদানি শুল্ক। আমদানি শুল্ক। তাহলে মেশিনের উপরে যে 2 লাখ ছিল, এখন যে আরো 30,000 টাকা গেছে, অ্যাড হয়েছে না? অ্যাড হয়েছে। তারপরে এটা যেতে তুমি বহন করবা, ভাড়া দেওয়ান লাগবে না, ভাড়া ছাড়া তুমি আনতে পারবা, ক্যারিং কস্ট এটাও কিন্তু তোমার। তারপরে এই যে মেশিনটা আনছো, আনার পরে তোমাকে কি করতে হবে? এটাকে বসাইতে হবে। তাহলে বসাইলে তুমি কি পাবা? ক্যারিং কস্ট। কি পাবা? ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট এটা হচ্ছে সংস্থাপন ব্যয় বাংলায় বলে। তাহলে মেশিনের এখন প্রকৃত মূল্য তোমাকে বের করতে হবে। তাহলে মেশিনের প্রকৃত মূল্য যেটা, এই সবগুলা টাকা যোগ করলে যে টাকাটা হবো, এর উপরে তুমি ডেপ্রিসিয়েশন করতে পারবা। কি করতে পারবা? ডেপ্রিসিয়েশন করতে পারবা। ওকে? এখন দেখো, তারপরে অঙ্কে আছে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে তোমাকে মনে করো দেওয়া হয়েছিল, তুমি তো এই সবগুলা জিনিস কিনছো, মনে করো তোমাকে ইনিশিয়াল ভাবে দেওয়া দেওয়া ছিল 3 লাখ টাকা। তাই তুমি সব জিনিস কেনার পরে তোমার কাছে হাতে রয়ে গেছে 50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু তুমি ব্যবসায় ধরে নিতে হইব। মানে এখানে তোমাকে 3 লাখ টাকা দিয়ে মেশিনটাকে ক্রয় করছো, এটা বুঝতে হইব। কিন্তু আমি জানি না যাতে আমাকে 3 লাখ টাকা দিছে, আমি সবগুলো টাকা হিসাব করে তারপরে 50,000 টাকা মিলাইছি, কারণ কি এখানে দেওয়া নাই এনসিইউ, অর্থাৎ ইনভেস্টমেন্ট দেওয়া নাই। তারপরে দেখো সেল বেস ভ্যালু, মেশিনটার যখন ইউজ কাল শেষ হয়ে গেছে, ধরো 5 বছর অঙ্ক, 5 বছর হচ্ছে মেশিনের আয়ুষ্কাল। 5 বছর পরে এটার সেল বেস ভ্যালু হচ্ছে, 5 বছর পরে হচ্ছে এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। এইটা হচ্ছে আমার অঙ্কের ভিতরে। এখন আমাকে কি করতে হবে? এনসিইউ বের করতে হবে। যখন মেশিনের প্রাইস দেওয়া থাকবে, পারচেস প্রাইস দেওয়া থাকবে, ইনপুট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন চার্জ, ওয়ার্কিং ক্যাপিটাল এবং কি অন্য কিছু ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এরকম যদি দেওয়া থাকে, তাহলে সবকিছু ইয়ে করে তোমাকে অঙ্ক করতে হবে। তাইলে দেখো, আমি প্রথমে এনসিইউ বের করছি। কি বের করছি? এনসিইউ। তাহলে এখানে দেওয়া আছে দেখো, কোম্পানি ট্যাক্স 30%, ডেপ্রিসিয়েশন, স্টেট লাইন মেথড, ডিসকাউন্ট রেট হচ্ছে 10%, তার অ্যানুয়াল ক্যাশ রেট হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে আলাদা করে। তাহলে আমাকে 7টা ঘর করতে হবে। দেখো পার্চেস প্রাইস অফ মেশিন 2 লক্ষ টাকা, লিখলাম 2 লক্ষ টাকা। ইম্পোর্ট ডিউটি 30,000 টাকা, ক্যারিং কস্ট 7,000 টাকা, তারপরে হচ্ছে ইনস্টলেশন চার্জ 13,000 টাকা। এই সবগুলা যোগ করলে হয় 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে বেসড অন ডেপ্রিসিয়েশন, তুমি ডেপ্রিসিয়েশন ধরতে পারবা এই 2,50,000 টাকার উপরে। এখন অ্যাড করবা ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে এইখানে হচ্ছে এনসিও, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, ওই ইনভেস্টমেন্ট হচ্ছে 3 লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে 3 লক্ষ টাকা। এখন আমরা ডেপ্রিসিয়েশন বের করবো, যেহেতু অঙ্কে আমাকে বললে দিছি স্টেট লাইন মেথডে তোমাকে ডেপ্রিসিয়েশন বের করতে। তারপরে আরো আছে মার্কাস পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন আছে, সাম অফ দা ডিজিট মেথডে আছে। এগুলা কিন্তু আমি করাইনি, কারণ এগুলা পরীক্ষায় আসে না। তাও মার্কাসের দুই একটা করাই দেবো, ঠিক আছে? মার্কাসের পদ্ধতির করে দেবো, এই দুইটা অঙ্ক করাই দেবো। যদি আইসা পড়ে তাহলে তারপর ঝামেলায় পড়ে যাবা। বলা তো যায় না কিভাবে প্রশ্ন করে, সবই করাই দেবো। তাহলে দেখো, ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেল বেস ভ্যালু নাম্বার অফ ইয়ার। তাইলে দেখো, ডেপ্রিসিয়েশন হচ্ছে সেল বেস ভ্যালু বাদ দিছো, ঠিক আছে? আচ্ছা এটা, এটা হবে তোমার 2,50,000 টাকা। 2,50,000 হবে। তাহলে দেখো 48,000 টাকা। ওকে? কস্ট মাইনাস সেল বেস ভ্যালু, কস্ট মাইনাস সেল বেস ভ্যালু 48,000 টাকা হয় কিনা একটু দেখো, ভাগ করে দেখো। তাহলে দেখো টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন,
তাহলে টেবিল ফর ক্যালকুলেশন এখন আমরা এনসিবি করছি, এখন তো আর আমার বলতে হইব না, এখন তোমরা পারবা। তাহলে দেখো আমি এনসিবি টেবিল করছি, কিন্তু অঙ্কে আমার ওয়ার্কিং ক্যাপিটাল এবং হচ্ছে সেল বেস ভ্যালু ছিল। যদি ওয়ার্কিং ক্যাপিটাল আর সেল বেস ভ্যালু থাকে, তাহলে 5 বছরে লাস্টের বছর গিয়ে যোগ হয়ে যাব। 5 বছর পরে কি লাস্টের বছর গিয়ে যোগ হবে, বুঝছেন কিনা আমার কথা? কথা বলেন। ভাইয়া বুঝি নাই। আবার একটু যদি বলুন ভাইয়া, বুঝি নেবে। অঙ্কে যদি সেলবাস ভ্যালু আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে লাস্টের বছরের সিএফএটি অথবা এনসিবির এই লাস্টের বছর গিয়ে যোগ হবে। দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 50,000 টাকা, আর সেলবেস ভ্যালু ছিল 10,000 টাকা, তাহলে টোটাল 60,000 টাকা। এই 60,000 টাকা যোগ করে 5 বছরের মাথায় গিয়ে 5 বছরের যে ক্যাশ ইনফ্লোটা হবে, সেটা হচ্ছে 1,33,900 টাকা। বুঝছেন কিনা আমার কথা? না বুঝতে পারলে আমাকে বলেন। এগুলা তো বের করতে পারবেন, ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, এটা ডেপ্রিসিয়েশন বুঝি বের নেবে, করছেন। এটা কি যত যত বছরে থাকে 5 বছরের টাইমে কি এটা করতে হবে না, নাকি? লাস্টের বছর গিয়া এখন 4 বছর আছে, তাহলে 4 বছরের মাথায় গিয়ে হবে, 3 বছর আছে 3 বছরের মাথায় গিয়ে হবে, 10 বছর আছে 10 বছরের মাথায় গিয়ে হবে। ঠিক আচ্ছা আছে। ভাই, এটা কেমনে করছেন, এটা আবার আবার একটু বলুন ভাই, কেমনে করছেন এটা আবার একটু বলুন ভাই। আমার কথা শোনো, তুমি তো এতটুকু পর্যন্ত পারো, এতটুকু পর্যন্ত পারো কিনা এটা বলো। জি জি এত- ভাই, জি জি। এতটুকু পর্যন্ত তো পারো, তাহলে দেখো এতটুকু পর্যন্ত তুমি পারো। এখন হচ্ছে নেট ক্যাশ ইয়াটা বসাইছো, এখান থেকে আমি ইয়েটি কার সাথে বসাবো, ডেপ্রিসিয়েশন সাথে যোগ করবো, যোগ করে আমরা এটা বসাবো। তাহলে এটাকে আমি বসাই দিলাম, ঠিক আছে, বসাইলাম। জি 70,400, কোথায় ডেপ্রিসিয়েশন 48,000, আর হচ্ছে ইয়েটি হচ্ছে 22,400, তাহলে হচ্ছে 70,000। তারপরে এখান থেকে আমি কি করবো, এখন এইটাকে বসাবো, আমি এখানে বসাবো এখন 15,400-র সাথে বসাবো কত, 48,000 যোগ। তারপরে হচ্ছে আমি এভাবে যোগ করলাম 3 বছরেরটা, তারপরে হচ্ছে 4 বছরেরটা যোগ করলাম। তাহলে 4 বছর পর্যন্ত এসে অঙ্কের আইসকল কত এখন বলো, অঙ্কের আইসকল কত? পাঁচ পাঁচ 5 বছর। পাঁচ। তাহলে 5 বছর হইলে, দেখো 5 বছর হয়েছে, ঠিক আছে, 5 বছর হইলে তুমি কি করবা, যদি ডেপ্রিসিয়েশন আর ইয়া দেওয়া না থাকতো, তাহলে এটা হইতো 73,900, 73,900 না, 73,900 জি কিনা? হ্যাঁ হ্যাঁ। এইখানে জি জি পুরোটা যোগ করার পরে এটাই তো হইতো, এটা হইতো না, জি 73,900 এটা কিন্তু হইতো। এখন 73,900 কিন্তু এটা হইতো, এটা হইতো কিনা 73,900? কথা কয় না। তিয়াত্তর হাজার জি নয়শো হইতো জি না, 48,000-এর সাথে 25,900 যোগ জি করলে 73,900 হইতো। এখন জি তোমার জি অঙ্কে হ্যাঁ। ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেল বেস ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে? ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালু। তাইলে তোমার অঙ্কের বয়স হইছে ফার্স্ট, তাইলে লাস্টের বছরের এই যে টাকাটা, এটা কি বলো, কি এটা? এনসিবি না? এইটার সাথে এনসিবি, জি ওয়ার্কিং ভাই। ক্যাপিটাল আর হচ্ছে সেল বেস ভ্যালু যোগ হবে, ঠিক আছে, লাস্টের বছর গিয়া। ওকে, বুঝছো কিনা আচ্ছা এখন? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন যোগ বুঝছি, করলে জি কত ভাই হয়, হ্যাঁ। তাহলে এখন যোগ করলে কত হয়, 1,13,900। বুঝছো কিনা, সরি 1,33,900। আমার কথা 900, কি জি ভাই। বুঝছো? জি জি, এখন বুঝছি জি ভাই, এখন ভাইয়া। বুঝছি। না বুঝতে পারলে আমাকে বলবা। দেখো, তাহলে এখন আমাকে এনসিবি বের করতে হবে, তাহলে এনসিবি বের করার সময় আমি আগের মতনই বের করবো, করলাম আগের মতনই বের। এগুলো হচ্ছে কোথায় থেকে আনছি, এই 5 বছর আনছি, এই 5 বছর নিয়ে আসছি। 70,000, 73,000, 77,000, 80,000, তারপর 1,33,900 নিয়ে আসলাম, যোগ করলাম, অঙ্কে বসাইলাম। করলাম। তারপরে এনসিবি করছি, ঠিক আছে, দেখো এনসিবি করতেছে, ওকে, আগের মতো নেই, সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। তাহলে এটা হয়ে গেল, তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন সেম ভাবে বের করবা, ওকে। এখন আর আমার এটার কোনো কাজ নাই, এখন তোমরা এটার ছবি নাও। পারবা তো? না পারলে তো আমি আসি, এই সমস্যা নাই, না পারলে বলবো আমাকে। নাও, ছবি তোলো। ভাই আপনি একটু শীটটা একটু মেনশন করে দিন গ্রুপে ভাই, আমি তাহলে এগুলো করবো। হুম, তুমি বললো তো, একেও একজন ভাই দিয়ে ঠিক দিও, আছে ভাই, সমস্যা নাই। ছবি ছবি তুলছি ভাই, একটু নিচে যান ভাই। তুলছি ভাই, তুলছি। পারবা তো? পারবা কিনা? জি ভাই, না বললে সলিউশন আছে দেখে নেবো ভাই। একটু নিচে যান ভাই, তুলছি।
হুম, হয়েছে হয়েছে। আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দেবো ভাই, সমস্যা নেই। নাও, ওঠাও। দিয়ে ভাই তুলছি। একসাথে ওঠানো হয়েছে এটা, তাহলে এটাও হ্যাঁ হ্যাঁ দেন। এটা হয়েছে, ঠিক আছে। লেখো হয়েছে। 12 নম্বর হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলো আগে লেখো, 12 নম্বর হোমওয়ার্ক। হোমওয়ার্ক লেখো। 12 নম্বর লিখছো? হুম। আচ্ছা, 12 নম্বর লিখছো। 12, 15, 15 পারবা না? 15, 60,000, 60,000 পারবা। 15 নম্বর, ঠিক আছে। 15 নম্বর, সাম অফ দ্য ডিয়ার প্রিফিক্স। আচ্ছা, এটা করামো। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও, 16টা বাদ দিয়ে দাও। 16টা লাগবে না। 16 নম্বর ক্রস। 16 নম্বর বাদ, ওকে। তারপরে হচ্ছে 19 নম্বর করবা হোমওয়ার্ক। 19 প্র্যাকটিস করলে, একদিন ভালো করে বসে প্র্যাকটিস করবা, দেখবে এই চ্যাপ্টার মুখস্থ হয়ে গেছে। কোনটা বাদ দিয়ে দিছেন? 15 নাম্বারটা? হ্যাঁ, 15 নম্বর। একটা ক্লাস লাগবে। ভাই 16 বাদ দিয়েছেন, 16 ভাই, 15 নাম্বার না। 16, হ্যাঁ হ্যাঁ, 16। 16 বাদ দিছি, ঠিক আছে, 16 বাদ দিছি। 25 নম্বর করবা হোমওয়ার্ক। 25 তাহলে হোমওয়ার্ক। হোমওয়ার্ক 12, 15, 25। আরো দিছি তো মনে হয়, 3 না কি কত জানি দিছি, দেখো। উনিশ ও উনিশ হ্যাঁ হ্যাঁ, উনিশ ওইটা বাদে। উনিশ 19। 26 নম্বর হোমওয়ার্ক। 12, 15, 19, 25, 26। আর দিয়েন না ভাইয়া। না, দিতে হবে। এটা আমি অফলাইনও স্বর্ণপুর। দিছি এমনি, একদিন পরে নিচ্ছি, কালকে সারাদিন, আজকে রাতে আর কালকে সারাদিনে কইরা লেবা শেষ। আচ্ছা, ঠিক আছে, হোমওয়ার্ক এতটুকু পর্যন্ত থাকুক, আমি 9 মিনিট পরে লিঙ্ক দিবো, আবার জয়েন দিও, ঠিক আছে। ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।